প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আপনাদের কাছে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। এবং এই ভিডিওতে আমি মোটামুটি একটা অভিনব চুরির কথা তৃণমূলের সেটা আপনাদের জানাবো। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং ওই অল্প সময়ের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তৃণমূলের যেই নবতম অভিনব চুরি বলা যেতে পারে, তো সেইটা আপনাদের কাছে আমি তুলে ধরবো এবং এক বিধায়কের বক্তব্য আপনাদের সামনে আমি সেটাও শোনাবো। নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বক্তব্যটাও আমি আপনাদের শোনাবো এই ভিডিওতে। তো আপনাদেরকে শুধু বলবো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার প্রতিদিন সকাল 9টার ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমে পান। তৃণমূল চোর, এটা তো আমি বা আমার মতন বেশ কিছু মানুষ দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখন যেখানেই তৃণমূলের নেতাদের পাচ্ছে, প্রাক্তন মন্ত্রীদের পাচ্ছে, বর্তমান বিধায়কদের পাচ্ছে, সেখানেই তাদের চোর চোর বলছে। বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওই কালো কোট চেপে গিয়েছিলেন হাইকোর্টে শুনানি করতে, সেখানেও তাকে চোর বলেছে। অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে বেরোচ্ছেন না, ওই নিজের ওই শান্তিনিকেতন বিল্ডিং থেকে পিসির বাড়ি বোধহয় 2-1বার এসছেন, ওই রাস্তায় যারাই দেখেছে তারাই চোর বলেছে। আর পথে ঘাটে তো তৃণমূলের নেতা দেখলে চোর চোর বলছে, মহিলারা পেটাচ্ছে জুতো দিয়ে, আপনার ওই তোলাবাজির অভিযোগে বহু তৃণমূল নেতা অভিযুক্ত, তাদের কাছ থেকে টাকা ফেরত চাইছে। এই সমস্ত তো এখন অতীত হয়ে গেছে। আমি আপনাদেরকে আজকে যে চুরিটার কথা শোনাবো সেটা হচ্ছে যে বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি তাঁর প্যাডে। স্বাভাবিকভাবেই বিধানসভার যিনি স্পিকার, তিনি দলের একটা রেজুলেশন চেয়েছিলেন যে দল থেকে যে 80 জন বিধায়ক হয়েছেন তাদের একটা সই সম্বলিত আপনারা আবেদন করুন। রেজুলেশন যে হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, তার একটা আপনারা আবেদন করে পাঠান। নিয়ম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা যেহেতু 294টা কেন্দ্র, অন্তত 30 জন যদি বিধায়ক থাকে তাহলে সেই দল বিরোধী দলের মর্যাদা পেতে পারে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস পাবে, এটা নিয়ে তো কোনো অসুবিধা ছিল না। কিন্তু অভিষেক ব্যানার্জি একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক, তিনি চিঠি পাঠিয়ে দেবেন, সেটা তো হয় না। খুব স্বাভাবিক নিয়মেই আমাদের মাননীয় স্পিকার তিনি বলেছিলেন যে এটা রেজুলেশন দিন। এখন 6 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের একটি মিটিং ডাকা হয়। সেখানে বলা হয় যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রস্তাবকে সমর্থন করেন বাকি উপস্থিত যারা নির্বাচিত বিধায়ক তারা, এটা শোনা যায়। এবং তারপরে ওই অভিষেক ব্যানার্জির চিঠি ফিরিয়ে দেওয়ার পরে 70 জন নির্বাচিত বিধায়কের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি পাঠানো হয় বিধানসভার মাননীয় স্পিকারের কাছে। এবারে আমি যেটুকু খবর পেলাম যে তার মধ্যে তৃণমূলেরই 2-3 জন এমএলএ তারা ফোন করে বা বিভিন্নভাবে শুভেন্দু অধিকারীর কাছে এবং বিজেপির যিনি স্পিকার নির্বাচিত হয়েছেন রথীন্দ্রনাথ ঘোষ, তার কাছেও চিঠি জানিয়েছেন মেসেজ করে যে আমরা ওই মিটিংয়ে উপস্থিতই ছিলাম না। তো স্বাভাবিকভাবেই স্পিকারের সন্দেহ হয় এবং স্পিকার সেইটা নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি বিধানসভার তার কাছে পাঠান। তিনি হেয়ার স্ট্রিট থানায় একটা মামলা দায়ের করেন যে সই মিলছে না। হেয়ার স্ট্রিট থানা তারা সিআইডির শরণাপন্ন হন, কারণ হ্যান্ডরাইটিং এক্সপার্ট থাকে সিআইডির কাছে। তো সিআইডির সেই হস্তাক্ষর বিশেষজ্ঞদের নিয়ে গতকাল তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, এমনকি তৃণমূলের
ক্যানিং পূর্ব থেকে নির্বাচিত বিধায়ক এদের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তারা এনকোয়ারি করে, সই মেলায় এবং দেখে যে অধিকাংশ সই কিন্তু মিলছে না। কুণালবাবুকে অবশ্য বাড়িতে পাওয়া যায়নি। তো যাই হোক, ইতিমধ্যে তো কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায় প্রথমে তো 12-14 জনে মিলে ধর্ণা দিচ্ছিলেন, বিরোধী দলনেতার ঘর দিচ্ছে না, বিরোধী দলনেতার ঘর দিচ্ছে না, একেবারে নাটক। শেষ দিন পর্যন্ত মাত্র 2 জন বিধায়ক, আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকারের ঘরের সামনে চাটাই পেতে বসে আছেন। স্পিকার দেখা করেননি, করবেন কেন? সব কিছু তো একটা প্রসিডিওর থাকে। তো সেই নাটকবাজি করার পরেও কুণাল ঘোষ গলা শির ফুলিয়ে একটা সময় ওই প্রেজেন্ট ভ্যান চাপড়াতেন, এখন হাত পা নাড়িয়ে নানানভাবে তিনি সাংবাদিকদের কাছে বলেন যে আমাদের বিরোধী দলনেতার নামে রেজুলেশন হয়ে গেছে, সেটা জমা হয়ে গেছে, অথচ বিরোধী নেতাকে ঘর দিচ্ছে না। এইবারে এই সিআইডি তদন্ত করতে গিয়ে বিভিন্ন এমএলএর কাছে গিয়েছে, কথা বলেছে, ওই 70 জনের মধ্যে বেশ কয়েকজনের সই মেলেনি। এবং সর্বশেষ ক্যানিং পূর্বের নির্বাচিত বিধায়ক, তার কাছেও সিআইডি গিয়েছিল এবং তিনি এটি টেলিফোনিক ইন্টারভিউতে কি বিস্ফোরক কথা বলেছেন যে তার সই, তিনি সেদিকে মিটিংয়েই যাননি, তাকে কিছু জানানোই হয়নি, তার সইটাও জাল হয়েছে। অর্থাৎ বিধানসভার মতন একটা গৌরবোজ্জ্বল যে ইতিহাস বহনকারী একটি প্রতিষ্ঠান, তাকে কালিমা লিপ্ত করল কংগ্রেস। যদিও এর আগে বিধানসভা ভাঙচুর হয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের বেশ কিছু বিধায়কের দ্বারা, আর এই বিধানসভাকে আবারও কালিমা লিপ্ত করল তৃণমূল। এখন আইনানুগভাবে নিশ্চয়ই এর পরবর্তীকালে কোনো ব্যবস্থা হবে, আমরা নজর রাখব। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা সেই বিধায়ক, ক্যানিং পূর্ব থেকে নির্বাচিত যিনি বিধায়ক, তিনি কি বলেছেন শুনতে শুনতে আজকের ভিডিও শেষ করব। অর্থাৎ আবার প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস কত ধরনের চুরি করতে পারে। তবে আমি একটা কথা বলে আপনাদেরকে আজকে ভিডিও শেষ করব, সেটা হলো যে তৃণমূল কংগ্রেসকে দয়া করে আপনারা কেউ চোর বলবেন না, কারণ ওরা চোর নয়, ওরা হচ্ছে ডাকাত। তাই এখন থেকে তৃণমূল কংগ্রেসের কারুকে দেখতে পেলে ডাকাত বলুন, সেটা মানানসই হবে। যাই হোক, আসুন তৃণমূল কংগ্রেসের ওই বিধায়ক তার সই চুরি নিয়ে কি বলেছেন শুনুন। আবারও বলছি, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসুন তৃণমূল কংগ্রেসের বিধায়কের কথা শুনি। 6 তারিখে বাড়িতে ছিলাম, আমার সইটাও জাল করে দিচ্ছে। আমাকে যদি রিজাইন করে দিতে বলতো দল, আমি করে দিতাম। এবার দল তো আমাকে বলবে যে এইটা সই করে দাও, আমি যদি করবো না বলি বা আমি যদি অনিচ্ছুক হই, বা সেই দিন আমি যেতে পারিনি কারণ এখানে পোস্টাল ভায়োলেন্স হচ্ছে, কিন্তু দল আমার সাথে এরকম কেন করলো আমি বুঝতে পারছি না। মানে ভূতে সই করে দিল না কে করে দিল বুঝতে পারছি না।